শিমুলতলি গ্রাম। শীতের রাত, কুয়াশায় চারদিক একেবারে ঢেকে গেছে। এমনিতেই অন্ধকার রাত, তার মধ্যে এই ঘন কুয়াশা যেন অন্ধকার রাতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সবে বাজে মাত্র সন্ধ্যে 7টা, তাতেই বাড়ির বাইরেই মানুষের ছায়া পর্যন্ত খুঁজে পাওয়া দুষ্কর। এই গ্রামে ছোট বড় সব দোকানগুলো বন্ধ হলেও জব্বার কাকার চায়ের দোকান রাত 12টার আগে কখনোই বন্ধ হয় না। লোকটার শুকনো একহারা চেহারা, বয়স 50-এর কোঠায় পা দিয়েছে। তবে 50 হলেও লোকটি এখনো অবিবাহিত। পরনে একটি গেঞ্জি আর এক টুকরো ধুতি। শীত হোক বা গরম, এই রূপেই সবসময় তাকে দেখা যায়। হরিশ কাকা এই গ্রামের সবচেয়ে পুরনো চায়ের দোকানদার। তিনি অনেক ছোটবেলা থেকেই এই দোকানটি চালাচ্ছেন। বেশিরভাগ সময় ছেলেপেলেরা সবাই তার দোকানেই আড্ডা দিয়ে থাকে। রাত ঠিক 9টায় হাসান ও সুমন জব্বাস কাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল। এমন সময় তাদের আর এক বন্ধু করিম এখানে এসে উপস্থিত হলো। করিমকে আসতে দেখে সুমন তাকে উদ্দেশ্য করে বলল, কি রে করি, তোর আসতে এত দেরি হলো যে? তোর বিয়ের পর থেকে আসতে এত দেরি হচ্ছে, কি ব্যাপার বলতো? আরে বুঝিস না, বউর আঁচলের নিচ থেকে বের হতেই চায় না। কি সব বলিস না তোরা? যখন নিজেরা বিয়ে করবি তখন ঠিকই বুঝবি। কাকা, 1 কাপ চা দিন তো। আহ, জব্বার কাকা, চাটা কিন্তু খুব ভালো বানিয়েছেন। জব্বার কাকা বরাবরই চা খুব ভালো বানায়, সেটা সবাই জানে। তুই কথা করাস না। তুই বউকে বেশি ভয় পাস নাকি ভূতকে? তা বেশ বলেছিস করিম। আসলে তো আমরা তো কখনো ভূত দেখিনি, তাহলে ভূতের কথা শুনলেই এত ভয় লাগে কেন? বউকে তো ভয় পাই না, বাকি থাকলো ভূত, সেটাকে তো কোনোদিন চোখেই দেখিনি, শুধু গল্প আর কাহিনীতেই শুনেছি। হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা জব্বার কাকা, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিয়ে কেন করেননি সেটা জিজ্ঞেস করলে তো আপনি কিছুই বলেন না, কিন্তু ভূত দেখলে সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। হ্যাঁ কাকা, শোনান না একটা ভূতের গল্প। ঠিক আছে বাপু, তোমরা যখন এত করে বলছো, তাহলে আজ তোমাদের একটা ভূতের গল্প শোনাবো, আর তোমাদেরকে ভূতও দেখাবো। আমার যখন 10 থেকে 12 বছর বয়স, তখন আমার বাবা মা দুজনেই একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপন বলতে আমার এই পৃথিবীতে কেউ ছিল না। প্রথমে লোকদের বাসায় চেয়ে চেয়ে খাবার খেতাম। কেউ আমায় খাবার দিত, কেউ আবার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তারপর আমি ভাবলাম কাজ করব, কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস, আমি ছোট বলে আমাকে কেউ কাজও দিত না। খাবার দেওয়া একটা ছোট বাড়ি ছাড়া আমার আর কিছুই ছিল না। এরপর আমি সেখানে দাঁড়িয়ে আছি, সেখানে একটা টেবিল আর একটা টুল নিয়ে চা বিক্রি করতে লাগলাম। সাথে স্কুলের পড়াশোনাও চালিয়ে যেতে লাগলাম। সকালে চা বিক্রি করে স্কুলে যেতাম, আবার স্কুল শেষ করে দোকানে বসতাম। অত্যন্ত অসহায় মানুষগুলোর মধ্যে নিজের চেষ্টায় যে কিছু করা যায়, সেই নিষ্ঠুর সমাজকে আমি দেখে দিতে চেয়েছিলাম। আমি যখন 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে সবে মাত্র উঠেছি, তখন পারুল নামে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় বললে ভুল হবে, মেয়েটি আমার সাথে একই স্কুলে পড়ত। আমি সেদিনের আগে মেয়েটির দিকে হয়তো কখনো খেয়ালও করিনি। পারুল আমার মতন অত্যন্ত অসহায় মেয়ে ছিল।
তার মামাই তাকে ছোট থেকে বড় করেছে। সেদিন মেয়েটি আমার দোকানের সামনে এসে দাঁড়িয়ে আমাকে একটা ডাক দিল। এই যে শুনছো? তার দিকেই আমার চোখ পড়তে আমার বুকের ভেতরের মেশিনটা যেন হাই স্পিডে ঘুরতে লাগলো। তার ঘন কালো চুলের মুখের উপর দুল ছিল, আর বুড়োর মাঝখানে টিপ যেন সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। আমাকে ডাকছিলে? হ্যাঁ, বলছিলাম স্কুলে যাবে না? চলো দুজনে একসাথে যাই। হ্যাঁ হ্যাঁ, স্কুলে তো যাব। ঠিক আছে, চলো যাই একসাথে। আমি এতটাই অবাক হয়েছিলাম যে দোকান খোলা রেখেই নীরুর সাথে স্কুলে চলে যাই। এরপর থেকে নীরু প্রতিদিন সকালে আমার চায়ের দোকানে আসতো। দোকানে বসে এক কাপ চা খেয়ে তারপর আমাকে সঙ্গে নিয়ে স্কুলে যেত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি নীরুকে যতটা না ভালোবাসতাম, নীরু আমাকে তার চেয়ে বেশি ভালোবাসতো। জানো তো হরিশ, তোমার হাতে চায়ে জাদু আছে। তুমি এই গেঞ্জি আর ধুতি পরে যখন চা তৈরি করো, তখন তোমাকে দেখতে দারুণ মিষ্টি লাগে। সবসময় এইরকমই থেকো। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্কুল শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাই। ভালো একটা চাকরির আশায় চলে গেলাম ঢাকায়। নীরও দ্বিমত করেনি। সে চেয়েছিল আমি একটা ভালো চাকরি করি, তারপর তাকে বিয়ে করি। এখন যেরকম ফোন আছে, তখন তো আর এরকম ফোন ছিল না। আমরা মাঝে মধ্যেই চিঠি আদান প্রদান করতাম। পড়াশোনার চাপে 1 বছর গ্রামে আসতে পারিনি। 1 বছর পর যখন বাড়িতে ফিরলাম, পথে আমার সাথে দেখা হলো রঘুর। রঘু আমার বাল্য বন্ধু, একসাথে পড়াশোনা করেছিলাম আমরা। রঘু আমাকে দেখেই বলল, কিরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো রে। তারপর তোর কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? আমি ভালো আছি। আচ্ছা, তুই কি নীরুর বিষয়ে কিছু জানিস? বিয়ে? আমি তো কোনো বিয়ের খবর শুনিনি। আমি তো এখন নীরুর বাড়ির দিকে যাচ্ছি। 3 মাস থেকে অনেক চিঠি লিখেছি, কিন্তু সে কোনো চিঠির উত্তর দিচ্ছিল না। অনেক চিন্তা হচ্ছিল, তাই তো বাড়ি চলে আসলাম। আরে, নীরুর তো বিয়ে হয়ে গেছে পাশের গ্রামের প্রধানের ওই পাগল ছেলেটার সাথে। কি কি বলছিস তুই? না না, তুই ভুল শুনেছিস। আমি এক্ষুনি যাব নীরুর কাছে। নীরু এটা করতেই পারে না। আরে হরিশ, আমার কথা শোন। দাঁড়া, আরে দাঁড়া, কথাটা শোন, ওদিকে যাস না। রঘুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। গ্রামের রাস্তা সন্ধে হয়ে এসেছে, তারপরে আশেপাশে গাড়ি ঘোড়া নেই। আমি আমি পাগলের মতো দিশেহারা হয়ে নীরুর শ্বশুর বাড়ির দিকে ছুটলাম। আর বারবার একটা কথাই ভাবছিলাম, নীরু আমার সাথে এটা করতে পারলো? সে তো আমাকে অনেক ভালোবাসতো, তাহলে এমন কেন করলো? ছুটতে ছুটতে আমি গ্রাম প্রধানের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। আমি ভিতরে প্রবেশ করতেই সব কিছু একদম স্তব্ধ হয়ে গেল। রাতের আধারে সব কিছু অন্ধকারচ্ছন্ন। বাড়িতে কোনো আলো নেই, কোনো আওয়াজও নেই। আমার পায়ের আওয়াজটাই বারবার আমার কানে এসে বাজছিল। আমি নীরুর নাম ধরে চিৎকার করতে লাগলাম, নীরু, তুমি কোথায়? হ্যাঁ দেখো, আমি এসে গেছি। তুমি ভয় পেও না, বেরিয়ে এসো। আমি আমি তোমাকে নিতে এসেছি। আমার চিৎকারে এই ভয়ঙ্কর পরিবেশটাও
কোনো উন্নতি হলো না। আমার কথার কোনো প্রতি উত্তর ভেসে এলো না। বাড়িটা দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে বাড়িটা কেউ পরিষ্কার করেনি। আমি চারদিকে ভালো করে দেখছিলাম আর নীরুকে খুঁজছিলাম। হঠাৎ করে আমার সামনে এলোমেলো চুলে আর ছেঁড়া কাপড়ে একটা পাগল এসে দাঁড়ালো। তারপর সে বলল, চলে যা, চলে যা এখান থেকে চলে যা, নইলে তুইও বাঁচতে পারবি না। পাগলটি কথাগুলো বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে অন্ধকারের মাঝে হারিয়ে গেল। আর আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সেইখানে। আমি শেষবারের মতো নীরুর নাম ধরে ডাকলাম, নীরু, 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 তুমি কি এখানে আছো? তুমি কোথায়? কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি নীরুর আওয়াজ, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। তাহলে আমি কি ভুল শুনেছি? মনের ভুল মনে করে আমি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আমি ফিরেও আসছিলাম, কিন্তু হঠাৎ করে কেউ পিছন থেকে আমার হাতটি টেনে ধরলো। আমি সাহস পাচ্ছিলাম না পিছনে তাকানোর। তারপরে নীরুকে মনে করে সাহস জুগিয়ে আমি পিছনে ফিরে তাকালাম। আর তারপর যা দেখলাম তা দেখে আমি মাটিতে ভয়ে পড়ে গেলাম। এই এই নীরু, নীরু, তুমি, তোমার এই কি অবস্থা? তোমার এই অবস্থা কে করেছে? বলবো হরিশ, তোমাকে আজ সব বলবো। তোমাকে সব বলবো বলেই তো তোমার পথ চেয়ে বসেছিলাম এতদিন। আজ থেকে প্রায় 7 মাস আগের ঘটনা। আমি সেদিন পোস্ট অফিস থেকে তোমার চিঠি নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে আমার সাথে দেখা হয় গ্রাম প্রধানের। এই মেয়ে, শোনো, হ্যাঁ বলুন। তুমি কার মেয়ে? কাঠমিস্ত্রি মহেশ আমার মামা হন। আমি তার বাড়িতেই থাকি। আচ্ছা, ঠিক আছে, যাও মা। পরের দিন কলেজ থেকে বাড়ি ফিরতেই মামা আমাকে বলল, শোনো নিরুমা, আমি পাশের গ্রামের প্রধানের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। যদিও ওনার ছেলের মাথায় একটু সমস্যা আছে, কিন্তু ওনাদের অনেক টাকা পয়সা আছে মা। তুমি অনেক ভালো থাকবে। তোমার জন্য বিয়ের আগেই তারা 10 বিঘা জমি লিখে দিয়েছে। আর যা বিয়ের যাবতীয় খরচ ওনারাই করবেন। আশা করছি তুমি আমার উপর আর কোনো কথা বলবে না। তুমি তো জানো, মা মারা যাবার পরে বাবা আরেকটি বিয়ে করে। সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে মামা আমাকে তার বাড়ি নিয়ে এসে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিয়ে বড় করেছে। তাই আমি কিছু বলতে পারিনি। পরের দিন আমার বিয়ে হয়ে গেল গ্রাম প্রধানের পাগল ছেলেটির সাথে। বিয়ের দিন রাত থেকেই শুরু হলো আমার উপর অমানবিক অত্যাচার। পশু নামক গ্রাম প্রধান আমার উপর জবরদস্তি করত। রোজ রাতে আমাকে তার কাছে থাকতে হতো। সে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করত। এই যে দেখতে পাচ্ছ আমার মুখে কালো কালো দাগ। জানো, একদিন তোমার চিঠি পেয়েছিল আমার বিছানার নিচ থেকে। তারপরেই সে আগুন দিয়ে এভাবে আমার মুখ পুড়িয়ে দিয়েছিল। আর আমার পাগল স্বামী এসবের কিছুই বুঝতো না। সে এসব অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাতে আমি গ্রাম প্রধানের দুধের গ্লাসে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলি, আর নিজেও সে বিষ পান করি। আর আমিও চলে যাই এই কষ্টের জীবন ত্যাগ করে। আমি অনেকবারই তোমাকে বলতে চেয়েছি সবকিছু, কিন্তু জানাতে পারিনি। আমার জীবনটা তো নষ্ট হয়েছে। আমি চাইনি তোমার জীবনটাও নষ্ট হোক। তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আর আমি তোমাকে ঠকাইনি। তবে এখন সে রোজ আসে আমার কাছে। আমরা দুজন আগের দিনের মতোই চা খাই, গল্প করি, তারপর আবার সে চলে যায়। আমি চাইলে অনেক ভালো চাকরি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার হাতের চা নীরুর খুবই পছন্দ।
আর আমার অনেক পোশাক আছে, কিন্তু আমি সারা জীবন শুধু নীরুর জন্য এমন পোশাক পরে থাকি, কারণ তাকে এখনো আমি খুব ভালোবাসি। হয়তো তোমাদের বিশ্বাস হবে না, আমাকে পাগল মনে করতে পারো, তবে আজ তোমাদের সেটাও প্রমাণ করে দেব। তোমরা ওই পাশের গাছটির পিছনে লুকিয়ে থাকো। নীরুর আসার সময় হয়েছে, একটু বাদেই সে আসবে। সত্যিকারের ভালোবাসা এরকমই সুন্দর হয়, তাই না?